বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ড খুব একটা গুরুত্বপূর্ণ টপিক ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এর জন্য। আমরা যারা স্টক মার্কেট সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা থাকে না, অথবা স্টক মার্কেটে আমরা জানি স্টকে ইনভেস্টমেন্ট রিস্কি। তো সেই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এই মিউচুয়াল ফান্ডটাকে চুজ করতে পারি। অর্থাৎ স্টকে ইনভেস্টমেন্ট করতে গেলে স্টক সম্পর্কে জানতে হয় এবং বা অনেক কিছু সম্পর্কে জানতে হয়। তো মিউচুয়াল ফান্ডের বেলায় সেটা হচ্ছে কি, মিউচুয়াল ফান্ড স্টকে ইনভেস্ট করে। তো স্টকে কিরকম ইনভেস্ট করে, আমরা টাকাগুলা মিউচুয়াল ফান্ডে রাখবো, মিউচুয়াল ফান্ড সেই টাকাগুলো স্টকে ইনভেস্ট করে। ফলে মার্কেটে যে রিস্কটা আছে সেই রিস্কটা কমে যায়। অর্থাৎ মিউচুয়াল ফান্ড গুলা ম্যানেজ করে হচ্ছে প্রফেশনাল মানুষজন, অর্থাৎ যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে খুব এক্সপার্ট, তারা এই ফান্ড গুলাকে ডিল করে। ফলে তারা যেহেতু ডিল করে, এখানে রিস্কের পরিমাণ কম থাকে। তো এই জন্য মানুষজন মিউচুয়াল ফান্ডকে নর্মালি চুজ করে। বিশেষ করে যাদের সময় থাকে না স্টক মার্কেটে সময় দেওয়ার, তারা স্টক মার্কেটে মূলত মিউচুয়াল ফান্ডকেই বেছে নেয়। তোমরা দেখবা যে বিভিন্ন সময় যারা টিভি বা বড় বড় আমলা বা যাদের প্রচুর অর্থ আছে, হ্যাঁ, কিন্তু তাদের স্টক মার্কেটে সময় দেওয়ার মতো সুযোগ নাই, তারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। ইনভেস্ট করলে হয় কি, তারা সেই টাকাটা নিয়ে তারা আবার স্টকে ইনভেস্ট করে। অর্থাৎ আমি যে একটা একই কাজটা মিউচুয়াল করে, প্রফেশনাল ওয়েতে করে। একজন ব্যক্তি সে স্টক মার্কেটে সে প্রফেশনাল ইস্যুস গুলা সে তার হয়তো ধারণা নাই, কিন্তু মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করে তারা যেহেতু প্রফেশনাল, তাদের কিন্তু সেই ধারণাটা থাকে। তাহলে এখানে যে কাজটা হয়, কাজটা হচ্ছে এখানে তারা মানুষদের থেকে ফান্ড গুলা নেয় সরাসরি। তারা যে মানুষগুলা স্টকে ইনভেস্ট করতে চায় না, তাদের কাছ থেকে সেই ফান্ড গুলা তারা নেয়। নেওয়ার পর তারা নিয়ে আবার সেই স্টক মার্কেট বা আদার যেসব ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে সেগুলোতে ইনভেস্ট করে, এবং এখান থেকে তারা একটা রিটার্ন জেনারেট করে। এবং সেই রিটার্নটা আবার তারা ওই যারা ফান্ডটা প্রোভাইড করে তাদেরকে দিয়ে থাকে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে কাজটা আমি করার কথা সেটা আমি না করে আমি আরেকজনকে দিয়ে করব। তাহলে এখানে কেন করা হয় যে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করব, সেখানে আমি না করে আমি অন্য একজনকে টাকাটা দিব, সে ইনভেস্ট করবে। এটার মূল রিজনটা হচ্ছে যে আমি স্টক মার্কেটে আমার দক্ষতা নাই অথবা আমার সময় দেওয়ার সুযোগ নাই। সেই জন্য আমি একটা মিউচুয়াল ফান্ডে টাকাটা রাখি। মিউচুয়াল ফান্ডের মানুষজন যেহেতু এক্সপার্ট, তারা সেই রিস্কটা তারা ভালোভাবে ম্যানেজ করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কারণ। আর আরেকটা বিষয় হচ্ছে সময়ের তো একটা ব্যাপার আছে। যারা ফান্ড ম্যানেজার তারা কিন্তু এক্সপার্টাইজ থাকে, ফলে তারা ভালো রিটার্নও জেনারেট করতে পারে। ঠিক আছে, তো প্রথমত আসি আমরা, মূলত বুঝলাম এটা আসলে কি। তো মিউচুয়াল ফান্ড হচ্ছে আহ, এক ধরনের ইনভেস্টমেন্ট ভেহিকেল আমরা বলতে পারি। দোজ হু কালেক্ট দ্য মানি ফ্রম ইনভেস্টর এজ ফান্ড এন্ড রিইনভেস্ট দ্যাট ফান্ড ইন ডিফারেন্ট স্টকস, হ্যাঁ, বন্ডস অর এনি আদার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, তারা সেটা করে। তাহলে আহ এই জায়গায় আরেকটা বিষয় আমি একটু অ্যাভয়েড করে গেছি, এটা হচ্ছে mutual fund তো একটা আইনের মাধ্যমে পরিচালিত হয়। যার ফলে এখানে যারা ফান্ড গুলা নেয় তারা কিন্তু ফান্ড গুলা নিয়ে চলে যেতে পারে না, বা ফান্ড গুলা তারা মিস ইউজ করতে পারে না। হ্যাঁ, তো তারা একটা আইনের মধ্যে থাকে, যার কারণে এখানে একটা বিশ্বাসযোগ্যতা আছে। যদিও বিশ্বাসযোগ্যতা একটা সৃষ্টি হয় আইনের মাধ্যমে, তারপর অনেকে আইন বরখলাপ করে। তো যেহেতু আইন আছে, সুতরাং এগুলা আমরা ধরে নিতে পারি যে এগুলা ভালোভাবে ম্যানেজড হয়। তাহলে এটা একটা ইনভেস্টমেন্ট ভেহিকেল। ইনভেস্টরদের কাছ থেকে টাকা নিয়ে সেটা আবার তারা বিভিন্ন স্টকে বিনিয়োগ করে। এবং তারা যেভাবে বিনিয়োগ করে সেটা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের যে মানে থিওরি আছে, সেই থিওরিকে তারা ফলো করে করে তারা এই ইনভেস্টমেন্টটা করে। ফলে এখানে রিস্ক হয়, এবং তারা কিন্তু এই পোর্টফোলিওর যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের যেসব থিওরি আছে তারা সেগুলোকে ফলো করে। ফলে এখানে রিস্ক কম হয়, রিটার্নটা একটা ভালো রিটার্ন জেনারেট হয়। মূলত মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা পোর্টফোলিও। ঠিক আছে, অর্থাৎ সেই পোর্টফোলিওটা কারা ম্যানেজ করে, একজন প্রফেশনাল ম্যানেজাররা ম্যানেজ করে। আর ওই পোর্টফোলিওতে আমি কন্ট্রিবিউট করি, অর্থাৎ আমি টাকা দিয়ে কন্ট্রিবিউট করি। ঠিক আছে, আমার কিছু টাকা আছে, আমি সেটা কন্ট্রিবিউট করি।
তো এই মিউচুয়াল ফান্ড। তো এই মিউচুয়াল ফান্ড কারা ম্যানেজ করে? যারা ম্যানেজ করে আমরা তাদেরকে বলি মানে প্রফেশনাল ফান্ড ম্যানেজার, অর্থাৎ তাদেরকে আমরা ফান্ড ম্যানেজার। তো ফান্ড ম্যানেজার আসলে এক ধরনের কোম্পানি, এক ধরনের প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা এই ফান্ড গুলাকে ম্যানেজ করে। অর্থাৎ মানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারা এই ফর্ম হয় আন্ডার এই সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অ্যাক্টের আন্ডারে। এই এই কোম্পানিগুলাই এই ফান্ড গুলা ম্যানেজ করে। এক একটা ফান্ড হচ্ছে এক একটা পোর্টফোলিও। মূল কথা হচ্ছে এক একটা ফান্ড হচ্ছে এক একটা পোর্টফোলিও। অর্থাৎ ওই ফান্ডে আমি কন্ট্রিবিউট করব, ওই পোর্টফোলিওতে আমি কন্ট্রিবিউট করব। ঠিক আছে? অর্থাৎ যারা প্রফেশনাল বললাম, আমরা যারা পোর্টফোলিও ম্যানেজার বললাম, তারা এই টাকাগুলো আমাদের কাছ থেকে নিবে। অর্থাৎ সাধারণ ইনভেস্টর কাছ থেকে নিবে, নিয়ে তারা তাদের পোর্টফোলিওতে ইনভেস্ট করে এবং পোর্টফোলিওটা তারা ম্যানেজ করবে। অর্থাৎ এখানে আমি নিজে পোর্টফোলিওটা ম্যানেজ করব না, আমি টাকাটা একটা বড় একটা পোর্টফোলিও ম্যানেজ করে একটা ফান্ড ম্যানেজার, আমি তাকে টাকাটা দিয়ে দিব আর সে এটা ম্যানেজ করবে। তো তাহলে আমরা এই মিউচুয়াল ফান্ডের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কয়েকটা বৈশিষ্ট্য লিখতে পারি, যেমন পুল অফ ফান্ড। এখানে ভেরিয়াস ইনভেস্টরের কাছ থেকে ফান্ড নিয়ে সেখানে একটা ফান্ড অ্যাকুমুলেট হয়। ঠিক আছে? এবং সেটা একটা পোর্টফোলিওতে ইনভেস্ট হয়। ঠিক আছে? আর এখানে প্রফেশনাল ম্যানেজমেন্ট থাকে, যারা ফান্ড ম্যানেজার থাকে তাদের এক্সপার্টাইজ থাকে, তারা এই বিষয়ে খুব ভালোভাবে এক্সপার্টাইজ গ্রো করে। এই জন্য এখানে প্রফেশনাল ম্যানেজমেন্ট থাকে। তাহলে তাদের লাভটা কি? তারা একটা ফি নেয় এখান থেকে, এই ফান্ড যে ম্যানেজ করে তার বিনিময়ে তারা একটা ফি নেয়। এটা হচ্ছে তাদের লাভ। ঠিক আছে? আর ডাইভার্সিফিকেশন, যেহেতু তারা টাকাগুলা এক জায়গায় নিয়ে ইনভেস্ট করে না, তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, ফলে এটা একটা পোর্টফোলিও ক্রিয়েট হয়, ফলে রিস্কটা কমে আসে এখানে। আর এই ফান্ড ম্যানেজাররা, এই যে মিউচুয়াল ফান্ড, এটা শেয়ারের মতোই, এখানে লিকুইডিটি মেনটেন করা যায়। অর্থাৎ আমি চাইলে আজকে ফান্ড বিক্রি করে দিতে পারি, অথবা আমি চাইলেই কিনতে পারি। অর্থাৎ এখানেও লিকুইডিটিটা শেয়ার মার্কেটের মতোই, আমি প্রতিদিন চাইলে কিনতে পারি, প্রতিদিন চাইলে বিক্রি করতে পারি। তো এই হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডের ডেফিনেশন। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারে। নাই? ঠিক আছে। তাহলে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মিউচুয়াল ফান্ড আমি খুব বেশি একটা পড়াবো না। মিউচুয়াল কারো ফান্ডের কোশ্চেন ওরা, আছে? জি স্যার, ওরা যে ইনভেস্ট করে হ্যাঁ, বলো। ওখানে কি পিওর গেইন হয়? লস হলে কি ওটা যার হুম। ফান্ড থেকে এটা বিয়ার করবে? না, গেইন হইলে যেমন আমি পাবো, লস হইলেও আমাকে বিয়ার করতে হবে, ইনভেস্টরদেরকে বিয়ার করতে হবে। ওরা ওদের ফি নিবে। ওরা যদি লাভ করে বেশি ফি নেয়, লাভ কম হইলে ফিটা একটু কম হয়, নিয়ম অনুযায়ী ওরা একটা ফি কম পায়। ঠিক আছে? কিন্তু লস হইলেও সেটা বহন করতে হবে, লাভ হইলেও সেটা আপনাকে দিবে। ঠিক আছে? তো লস তো সাথে লস নাই সেখানে তো মানে এটা আর ইনভেস্টমেন্ট হলো না। ইনভেস্টমেন্টে লস অলওয়েজ থাকবে, লাভ লস দুইটাই থাকবে। লাভ হতে পারে, লস হইতে পারে। সেই জন্য আমাদেরকে আরো পরে বুঝতে হবে যে কিভাবে ফান্ডে ইনভেস্ট করতে হয়। আমি এটা নিয়ে আলোচনা করবো একটু পরে, যে লস কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি খুব একটা আলোচনা করতে চাই না, আমি অলরেডি আলোচনা করছিও। যে এখানে আমরা মূলত যে টাকাটা, যে এটা একটা পোর্টফোলিওতে ওরা রাখে, আমাদের টাকাটা নিয়ে ওরা ওদের পোর্টফোলিওতে টাকাটা ইনভেস্ট করে। তাহলে এইখানে রিস্কটা কিন্তু কমে যায়। আমরা যে পার্সোনালি যে পোর্টফোলিও অ্যানালাইসিস করার কথা, সেই অ্যানালাইসিসটা আমাদের আর করা লাগতেছে না, ওইটা একজন প্রফেশনাল ম্যানেজার করতেছে। ঠিক আছে? অ্যানালাইসিস করা লাগতেছে না, ওরাই আমার টাকাটা নিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে এবং সেখান থেকে রিস্কটাও কমে আসতেছে। মানে আমার কাজটা ওরা করে দিচ্ছে, ফলে এখান থেকে আমার সময়টা বেঁচে যাচ্ছে। প্রফেশনাল ম্যানেজমেন্ট, তো এখানে যারা ম্যানেজ করে তারা সবাই প্রফেশনাল। তারা তাদের মানে ফাইন্যান্সের উপরে ডিগ্রি থাকে। অধিকাংশ ম্যানেজার যারা থাকে তাদের সিএফএ থাকে। অর্থাৎ ম্যানেজার তো একটা কোম্পানি, ওখানে যারা কাজ করে তাদের সিএফএ ডিগ্রি থাকে অনেকেরই। অর্থাৎ সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হয় তারা। ফলে তাদের এই মানে যোগ্যতা নিয়ে কোশ্চেন করার খুব একটা স্কোপ থাকে না, মানে কিছু ব্যতিক্রম ছাড়া। ফলে আমি সেই প্রফেশনাল সার্ভিসটা পাচ্ছি। অর্থাৎ মানে আমি আমি নিজে না করে সেটা আমি অন্যকে দিয়ে করার কারণে আমি সেই বেস্ট সার্ভিসটা আমি পাচ্ছি।
লিকুইডিটির কথা আমরা বললাম যে মিউচুয়াল ফান্ডও শেয়ারের মতো ক্রয় বিক্রি করা যায় ডেইলি, ফলে এখানে লিকুইডিটিটা মেনটেন করা যায়। তারপরে অ্যাফোর্ডেবিলিটি, এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমার যে আরেকটা সুবিধা, আমি যতটুকু চাই ইচ্ছা করলে কিনতে পারি। আমি 1 লাখ টাকারও কিনতে পারি, 50,000 টাকার ফান্ড টাকাও ইনভেস্ট করতে পারি, 2 লাখ টাকাও ইনভেস্ট করতে পারি। অর্থাৎ যার যার এফোর্ড অনুযায়ী এখানে ইনভেস্ট করতে পারে। এখানে কোনো যে এটা কিনতেই হবে এরকম ধরনের কোনো বিষয় নেই। তারপর ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি ওরা সবসময় আপনাকে সব ইনফরমেশন আপনি ওদের ওয়েবসাইটে গেলে পাবেন। আর ওরা কোন কোন স্টকে ইনভেস্ট করছে, হ্যাঁ, ও বর্তমান ভ্যালু কত। ফলে এখানে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে ইনভেস্টটা করা হয়, মানে গোপনীয় কিছু নয়, আপনি চাইলে দেখতে পারবেন ওরা কোথায় কোথায় ইনভেস্ট করছে টাকাগুলো। এই হচ্ছে অ্যাডভান্টেজ। আবার ডিসঅ্যাডভান্টেজও আছে কিছু, যেমন ওরা ফি নিয়ে নেয়, একটা বিশাল অ্যামাউন্ট ফি নিয়ে নেয়, যেহেতু প্রফেশনাল ওরা, ওরা একটা ফি নেয়। যেমন অফিস খরচ আছে ফান্ডটা মানে ম্যানেজ করার জন্য, প্লাস ওরা নিজেদের একটা স্যালারির ব্যাপার আছে। তো এই জন্য এখানে একটা ফি নেয়, এবং সেই ফিটা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট। যদি দেখা যায় যে ভালো আহ, মানে পোর্টফোলিও থেকে ভালো রিটার্ন না আসে, তাহলে ফি বাদ দেওয়ার পর দেখা যায় খুব বেশি একটা রিটার্ন থাকে না। তো এটা আমরা ডিসঅ্যাডভান্টেজ বলবো। ল্যাক অফ কন্ট্রোল, একবার টাকা, এটা তো সব মানে আমি যদি আমার কাছে টাকাটা না থাকে এটা আমার কন্ট্রোলে থাকবে না, ওরা ওদের মতো করে টাকা ইনভেস্ট করবে। তো এটা ডিসঅ্যাডভান্টেজ একদিক দিয়ে। আবার অনেক সময় যদি প্রফেশনাল ম্যানেজার হয়, ম্যানেজার ভালো হয়, ফান্ড ম্যানেজার ভালো হয়, তাহলে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ। আর পারফরমেন্সের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যে আমরা তো আশা করছিলাম যে ফান্ডে রাখলে যেহেতু প্রফেশনাল ম্যানেজার তারা ভালো পারফর্ম করবে, কিন্তু অনেক সময় দেখা যায় তারা ভালো পারফর্ম করতে পারে না। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা কথা আছে যে মিউচুয়াল ফান্ডের ম্যানেজাররা মার্কেটকে আউট পারফর্ম করতে পারে না। অর্থাৎ মার্কেটে যদি 10% রিটার্ন দেয়, ওরাও 10% রিটার্নই জেনারেট করতে পারে। মার্কেট যদি নেগেটিভ রিটার্ন দেয়, ওদের নেগেটিভ রিটার্ন জেনারেট করে। আমি একটু পরে তোমাদেরকে এটা দেখাবো। তো পারফরমেন্স যে খুব বেশি ভালো হয়, সব ফান্ডের যে পারফরমেন্স ভালো হয় এটা বলা যায় না। মানে মার্কেট খারাপ হলে সবারই খারাপ হয়, মানে এটা যেহেতু পোর্টফোলিও, মার্কেট খারাপ হলে ওদের ওদের পারফরমেন্স খারাপ হয়, মার্কেট ভালো হলে ওদের পারফরমেন্সও ভালো হয়। তো এই হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, একটু ভালো করে আবার দেখে নিবা, আশা করি বুঝতে পারবো। তারপর এখানে আমরা একটা প্রবলেম বলছি, সিলেকশন প্রবলেম। সিলেকশন প্রবলেম হচ্ছে যে আমি কোনটা ইউজ করবো, মার্কেটে তো অনেক ফান্ড থাকে, আমি কোন ফান্ডটা আমি ইনভেস্ট করবো, কোন ফান্ডটাতে ইনভেস্ট, এটা সিলেকশন প্রবলেম। এই ধরনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এগুলো একটু তোমরা দেখে নিবা। আমরা আরেকটা মূল টপিকে চলে আসি, টাইপস অফ মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ড মূলত আহ, আমরা যদি লিস্টিং রিকোয়ারমেন্টের ভিত্তিতে চিন্তা করি, মানে স্টক মার্কেট এটা কি লিস্টেড নাকি নন লিস্টেড, এটার ভিত্তিতে আমরা যদি চিন্তা করি, তাহলে মিউচুয়াল ফান্ড দু রকম হয়। একটা হলো ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড, একটা হলো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। ক্লিয়ারলি পড়তে হবে এই জিনিসগুলা। ক্লোজ ইন ফান্ড হচ্ছে এই ফান্ডের ফিক্সড নাম্বার অফ শেয়ার বা ইউনিটস থাকে। অর্থাৎ এই ফান্ডটা যদি হয় 500 কোটি টাকার, তাহলে এই ফান্ডটা ফান্ডটা 500 কোটি টাকায় থাকে। 500 কোটি থেকে বেশিও হয় না, কমও হয় না। অর্থাৎ মনে করেন এই ফান্ডে 500 শেয়ার, 500 কোটি টাকার শেয়ার আছে, ওই ফান্ডের ভ্যালু হইতে পারবে কিন্তু শেয়ারের সংখ্যা ফিক্স থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্লোজ ইন ফান্ড। অর্থাৎ ফান্ড এটা ক্লোজ, ফার্দার কোনো এখানে নতুন করে আর ইনভেস্ট করা যাবে না। ঠিক আছে, এটাকে আমরা ক্লোজ ইন ফান্ড বলি। হ্যাজ এ ফিক্সড নাম্বার অফ শেয়ারস, মানে নাম্বার অফ শেয়ার ফিক্সড, ভবিষ্যতে এটা আর বাড়বেও না কমবেও না। Purchaser and seller of share must trade with each other. You cannot buy the share directly from the fund because of the limitation on share outstanding. Further, the fund does not stand ready to buy the share back from you. অর্থাৎ এই ক্লোজ ইন ফান্ডে স্টক মার্কেটের শেয়ারের মতোই এগুলা বাই সেল হয়। অর্থাৎ বিষয়টা কিরকম, তারা একটা সময় মনে করেন যে 500 কোটি টাকার ফান্ড কালেকশন করবে, তারা তারা 500 কোটি টাকা মার্কেটে, এটা ওই শেয়ারের মতোই আইপিও তে আসে। ঠিক আছে, আইপিও তে এসে 500 কোটি টাকার জন্য যে পরিমাণ শেয়ার, হ্যাঁ, সেটা তারা ইস্যু করে, তারপরে সে টাকাটা মার্কেট থেকে নেয়, নিয়ে তারা পোর্টফোলিওতে ইনভেস্ট করে। ফলে এখানে ওই আইপিওর মতো একবার আমি কিনলাম ফান্ড ম্যানেজার থেকে, এরপরে আর ফান্ড ম্যানেজার থেকে নতুন করে ফান্ড কেনার কোনো সুযোগ থাকে না। আমি চাইলে বিক্রি করে দিতে পারি মার্কেটে। ঠিক আছে, অর্থাৎ আমার ফান্ডটা দরকার নাই, আমি এই টাকাটা ক্যাশ করে নিব, তাহলে ফান্ডটা আমি মার্কেটে আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারি। অর্থাৎ কোম্পানি এই ফান্ডটা আর কিনবে না যতদিন পর্যন্ত ফান্ডের একটা, হ্যাঁ, মেয়াদ থাকবে। এবং এই ফান্ডের একটা মেয়াদও থাকে, এই জন্য আমরা এটাকে বলি মেয়াদি ফান্ড। অর্থাৎ এটা সার্টেন টাইমের জন্য থাকে, 10 ইয়ার্স,
হ্যাঁ, বা 20 ইয়ার্স এরকম করে একটা মেয়াদ থাকবে। এটাকে আমরা বলি ক্লোজ এন্ড ফান্ড। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফান্ড গুলো স্টক মার্কেটে ট্রেড হয়, মানে শেয়ারের মতো। আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। আর ওপেন এন্ড ফান্ড হচ্ছে এগুলার মানে পোর্টফোলিও কোনো নির্দিষ্ট না। অর্থাৎ ইনিশিয়ালি মনে করেন 20 কোটি টাকা দিয়ে শুরু করলো একটা ফান্ড, পরে দেখা যাচ্ছে যে ফান্ডের ভ্যালু বাড়ে, অর্থাৎ আপনি চাইলে এই ফান্ডে আপনি টাকা রাখতে পারবেন। টাকা রাখলে কি হবে, যেমন 20 কোটি টাকা আছে, আপনি আবার ফান্ডার 1 কোটি টাকা দিলেন, ওদের ফান্ড হয়ে যাবে 21 কোটি টাকা। আর একজন এসে আবার 5 কোটি টাকা ফান্ডে রাখলো, তাহলে হয়ে যাবে এটা বেড়ে যাবে এইভাবে করে। বা কেউ আবার দেখা গেল ফান্ড বিক্রি করতে চাই, তাহলে এটা ওই ফান্ড ম্যানেজারের কাছে যেতে হবে, ফান্ড ম্যানেজার এটাকে ক্যাশ করে দেবে। অর্থাৎ এখানে স্টক মার্কেটের মতো ট্রেড হয় না। এখানে কিনতে গেলেও ফান্ড ম্যানেজারের কাছে যেতে হবে, বিক্রি করতে গেলেও ফান্ড ম্যানেজারের কাছে যেতে হবে। এটাকে আমরা ওপেন ইন ফান্ড বলি। এবং এখানে ফান্ডের যে পোর্টফোলিওটা আছে, পোর্টফোলিওটা লিমিটেড, অর্থাৎ এটা বাড়ে। আপনি মানে ইনভেস্ট করলে ফান্ডের অ্যামাউন্টটা বাড়বে, আবার আপনি বিক্রি করে দিলে ফান্ডের অ্যামাউন্টটা কমে যাবে। তো এই ফান্ডটা আমরা চাইলে যে কোনো সময় আপনি কিনতে পারেন এট দেয়ার এনিবি। তো এখন আমি এই জিনিসটা নিয়ে আমি স্টক মার্কেটে দেখাবো। এই পার্টটা আপনার দেখলে এ, তাহলে এই দুইটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই মিউচুয়াল ফান্ডের যাচ্ছি। তো এখানে আমি লঙ্কা বাংলাতে যাইলাম। এখানে দেখেন মিউচুয়াল ফান্ডে দু রকম লেখা আছে, ওপেন এন্ড এন্ড ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। প্রথমে আমরা ওপেন এন্ড যাই, হ্যাঁ না ক্লোজ এন্ডে যাই। ঠিক আছে, ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। এখানে বাংলাদেশে এখন পর্যন্ত 37টা মিউচুয়াল ফান্ড আছে। হ্যাঁ, ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড এগুলো, এই যে ফার্স্ট জনতা, ফার্স্ট প্রাইম, এবিএস, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবি, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটিসি, এরকম করে দেখেন অনেকগুলা মিউচুয়াল ফান্ড আছে। আপনি চাইলে এগুলা স্টক মার্কেটে এগুলা যে কোনো সময় আপনি কিনতে পারবেন, এবং এগুলা ট্রেড হয়। যেন আমি এটা বললাম সেফর, এটা মিউচুয়াল ফান্ড, সবচেয়ে ভালো মিউচুয়াল ফান্ড হলো এটা গ্রামীণ ওয়ান স্কিম টু। ঠিক আছে, মানে মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মিউচুয়াল ফান্ড। দেখেন এটা কিন্তু আজকে মার্কেটে ট্রেড হয়েছে 16,705টা শেয়ার বা ইউনিট আমরা বলি আমাদের দেশে। এই এই ফান্ডের 16,705টা ইউনিট আজকে ট্রেড হয়েছে, এবং সর্বশেষ প্রাইস হচ্ছে 13.10 টাকা। এটা মার্কেট প্রাইস আপ ডাউন করে শেয়ারের মতোই। ঠিক আছে, তো এটার এই হাফ ইয়ারলি রিটার্ন আয় হয়েছে 60 পয়সা করে। ভালো, গতবারের তুলনায় ভালো রিটার্ন জেনারেট করছে। তো দেখতেছেন এটা হচ্ছে গ্রামীণ ওয়ান স্কিম টু, এরকম করে অনেকগুলা কিন্তু ফান্ড আছে এখানে। আপনি এটা একটা সেক্টরও আমরা বলতে পারি। তো এই এই যে স্টক মার্কেটে যেগুলো ট্রেড হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের এই ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড। এখানে আপনারা যদি দেখেন, এখানেও আপনারা এই মিউচুয়াল ফান্ডটা পাবেন এখানে। ঠিক আছে, দেখেন যেটা সবুজ এটা বাড়ছে আজকে, যেটা লাল এটা কমছে। তো এটা শেয়ারের মতোই, দাম বাড়ে এবং কমে। আপনি চাইলে কিনতে পারবেন, চাইলে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, এবং এটা ওই সেকেন্ডারি মার্কেটের মতোই ট্রেড হয়। অর্থাৎ এখানে যারা ফান্ড ম্যানেজার তারা আপনার থেকে ফান্ড কিনবে না, ফান্ড বিক্রিও করবে না। ওই প্রথমবার আইপিও তে আপনাকে ফান্ডের টাকাটা ওরা আপনার কাছ থেকে নিবে, এরপরে বাই সেল করার জন্য মার্কেটে আসতে হবে। এই জন্য এটাকে আমরা বলি, হ্যাঁ মানে এই এটাকে আমরা বলি ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। তো বাংলাদেশে কয়টা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড আছে গণলে আপনি বুঝে যাবেন কয়টা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। আর ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, আমরা এবার ওপেন এন্ডে যাই। ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড মার্কেটে ট্রেড হয় না। ঠিক আছে, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড মার্কেটে ট্রেড হয় না। তো এখানে দেখেন মানে এই মিউচুয়াল ফান্ড কয়টা আছে। আপনারা যদি এখানে চেক করেন, এই প্রত্যেকটা কালো লাইন, কালো কালি দিয়ে লেখা, আবার কিছু ব্লু কালি দিয়ে লেখা। কালো কালিগুলো হচ্ছে, এগুলো হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মানে এরা হচ্ছে ফান্ড ম্যানেজার। আর এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মানে এই 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 যে কোম্পানিটা, তার একটাই মিউচুয়াল ফান্ড আছে। আবার অনেকগুলা মিউচুয়াল, যেমন সিডাব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, তাদের ফান্ড আছে 4টা। ঠিক আছে, আপনি যদি এখানে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লেখেন, বাংলাদেশের সবচেয়ে বড়, হ্যাঁ মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের এখানে অনেকগুলো ওপেন মিউচুয়াল ফান্ড আছে, অনেকগুলা। ঠিক আছে, তারপর আইডিএলসি যদি দেখেন, আইডিএলসি 4টা মিউচুয়াল ফান্ড আছে। লঙ্কা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে 4টা আছে। পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে 4টা আছে।
এরকম করে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে অনেকগুলো মিউচুয়াল ফান্ড থাকতে পারে। বিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, তাদের আন্ডারে অনেকগুলো আছে। তো এগুলো হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যে কালো ব্ল্যাক কালিতে যেগুলো লেখছে তাদেরকে আমরা ফান্ড ম্যানেজারও বলতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে মানে এখান থেকে আপনি যে ভালো একটা ফান্ড চুজ করে ওটাতে আপনি ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে? এখানে আপনি ফান্ড ম্যানেজারের পারফরমেন্সটা দেখতে পারবেন, কোন ফান্ড ম্যানেজার কেমন পারফরমেন্স। এই যে ফান্ড ম্যানেজার আছে, তারা কে কয়টা ফান্ড ম্যানেজ করে এখানে লিস্ট দেওয়া আছে। আপনি এখানে এনএবি রিটার্ন দেখতে পারেন। যেমন এটা হলো মানে কারেন্ট ইয়ার রিটার্ন, এটা হলো প্রিভিয়াস ইয়ার রিটার্ন। ঠিক আছে? দেখেন অনেকে কিন্তু অনেক লসও করছে, এরা 21.90% লস করছে। কেউ কিন্তু আবার লাভও করছে। ঠিক আছে? তো ফান্ড ম্যানেজাররা যেহেতু গত বছর স্টক মার্কেট খারাপ ছিল, অধিকাংশই দেখেন লস করছে। ঠিক আছে? অধিকাংশই। টপ পারফর্মার যদি আমরা এখান থেকে দেখতে চাই, টপ পারফর্মার দেখা যাচ্ছে যে ফান্ড ম্যানেজারদের মধ্যে, হ্যাঁ, আহ, মানে এখানে লিস্ট দেওয়া আছে বিআইপিবি ফিফটি ইনকাম ফান্ড, মানে কারা কারা টপ পারফর্মার। তো সর্বোচ্চ এখানে ডিভিডেন্ডের দিক থেকে চিন্তা করলে ইউএফএস প্রগতি লাইফ, হ্যাঁ, ইউএফএস ব্যাংক এশিয়া ইউনিট, মানে কোন গুলা সবচেয়ে ভালো পারফর্ম করছে এগুলো লিস্ট দেখা যায়। তো ফান্ড ম্যানেজার আমরা ইনভেস্ট করার সময় ফান্ড ম্যানেজারের পারফরমেন্সটা দিয়ে ইনভেস্ট করবো, কারণ সব ফান্ড ম্যানেজার ভালো না, যদি আমরা তাদেরকে প্রফেশনাল বলি, কিন্তু সব ফান্ড ম্যানেজার আসলে ভালো পারফর্ম করতে পারে না। সেই জন্য আমরা দেখবো কোন ফান্ড ম্যানেজার ভালো কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারে। এখন আহ, তাহলে দুইটা মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্য কোথায়? একটা স্টক মার্কেটে ট্রেড হয়, একটা ট্রেড হয় না। দুইটা একটা, এগুলো কিন্তু স্টক মার্কেটে ট্রেড হয় না এই ফান্ড গুলো। তাহলে এগুলো আমরা কিভাবে কিনবো? এগুলো হচ্ছে যে ওদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকে ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি যে আমি 1 লাখ টাকা আপনাদের ফান্ডে রাখতে চাই। তখন ওরা এই টাকাটা আপনাকে নিয়ে নিবে, নিয়ে আপনি কত দামে বিক্রি করবেন। ওপেন ইন মিউচুয়াল ফান্ডের বেলায় যে বিষয়টা হচ্ছে যে আপনি সবসময় এনএবি প্রাইসে কিনবেন। এনএবি ভ্যালু প্রাইসে আপনি কিনবেন এবং বিক্রি করবেন। যেমন মনে করেন আমি একটা ওপেন ইন মিউচুয়াল ফান্ড কিনলাম, সেফর এটা, হ্যাঁ, ক্যাপিটেক, হ্যাঁ, পদ্মা পিএফ সরিয়া ইউনিট ফান্ড, হ্যাঁ, বা মনে করেন আর একটা ভালো ইয়েতে যাই, আইসিবি তে যাই, হ্যাঁ, যেমন আইসিবি ফার্স্ট আইসিবি ইউনিট ফান্ড, আমি এটাতে একটু ইনভেস্ট করবো। ঠিক আছে? তাহলে আমি ওখানে অ্যাপ্লাই করব এবং আমাকে কিনতে হবে এনএবি প্রাইসে। এখন এনএবি প্রাইস হচ্ছে এখানে দেখেন এই যে এনএবি পার ইউনিট। তাহলে আমি যদি এই ফান্ডটা কিনতে চাই, হ্যাঁ, আইসিবি ফার্স্ট আইসিবি ইউনিট ফান্ড, তাহলে আমাকে কিনতে হবে 7 টাকা 87 পয়সা করে। ঠিক আছে? 7 টাকা 87 পয়সা করে এটা আমাকে কিনতে হবে। ঠিক আছে? ও না, এখানে এটা হলো এনএবি, এটা হলো সেলিং প্রাইস, মানে দেখেন আমি প্রথমটাই দিই, এই আপনাকে কিনতে হবে 7 টাকা 98 পয়সা করে, যেহেতু এটা এনএবি। রিপারচেজ প্রাইসও আপনি 7 টাকা 98 পয়সা, অর্থাৎ আপনাকে এই এই যে সেটা আপনি কিনতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন। তো বেটার 1 টাকা 98 পয়সা করে কিনছেন, 6 মাস পরে আপনি যখন বিক্রি করতে যাবেন এনএবি চেঞ্জ হয়ে গেলে পাবেন। ঠিক আছে? যেমন এটা 7 টাকা 98 পয়সা আছে, আপনার দেখা গেল যে 6 মাস পরে এটা হয়ে গেছে 10 টাকা এনএবি, তাহলে আপনার কিন্তু বিক্রি করলে 10 টাকায় ওকে আপনাকে দিবে। তাহলে আপনার এখানে এভাবে লাভ হয়। পাশাপাশি ওরা যে লাভ করে, যে ওরা যে আর্নিং করে, সেই আর্নিং থেকে আপনাকে ডিভিডেন্ড দিবে। তো এখান থেকে লাভটা শেয়ারের মতো দুটো হয়, একটা হচ্ছে ডিভিডেন্ড থেকে, আর একটা হচ্ছে তাদের ওই যে এনএবি গ্রোথ থেকে। এনএবি যদি গ্রো গ্রো করে তাহলে আপনারও ইনকাম হবে। ঠিক আছে? তো এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক এটা, অবশ্যই বুঝতে হবে। কারো কোয়েশ্চেন নাই? তাহলে এই এনএবিটা বাংলাদেশের যে মিউচুয়াল ফান্ড রুল আছে, সেই রুল অনুযায়ী প্রতি সপ্তাহে ক্যালকুলেশন করতে হয় আমাদের দেশে। আবার অনেক দেশে আছে প্রতিদিন ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ এনএবি প্রতিদিনই ওরা ক্যালকুলেশন করে। কিন্তু আমাদের দেশে আমরা সেটা সাপ্তাহিক ভিত্তিতে ক্যালকুলেশন করি এনএবি। এনএবি কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এটা খুবই সিম্পল ফর্মুলা, আপনারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট যেহেতু জানেন।
যে এনএবি যে ফর্মুলাটা হচ্ছে টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটিস দিবেন আর নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিবেন। অর্থাৎ কোন একটা মিউচুয়াল ফান্ডে টোটাল তার ইনভেস্টমেন্ট কত, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কত, ওখান থেকে লাইবিলিটিস গুলো আছে সেগুলো বাদ দিবেন এবং নাম্বার অফ ইউনিট দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনার এনএবিটা বের হয়ে যাবে। ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে অবশ্যই, যে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি ডিভাইডেড বাই শেয়ার আউটস্ট্যান্ডিং, তাহলে এনএবিটা ক্যালকুলেশন হবে। এবং সবগুলা মিউচুয়াল ফান্ডকে বাংলাদেশের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে তাকে এনএবি ক্যালকুলেশন করতে হবে এবং সপ্তাহের যে শুরু রবিবার, সে রবিবারের মধ্যে এগুলা প্রকাশ করতে হবে, অর্থাৎ আপনার এই এনএবিটা প্রকাশ করতে হবে। তো আমি আপনাদেরকে এখানে দেখাই একটা ওপেন ইন মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ডের একটা এক্সাম্পল দেখাই যে তারা প্রতি সপ্তাহে এনএবি ক্যালকুলেশন করে। যে আমরা মিউচুয়াল ফান্ডে যাই, এখান থেকে যে কোনো একটা আমরা নেই, আহ ফর এটা নেই রিলায়েন্স, বা যে কোনো একটা নিতে পারি আমরা। আমরা রিলায়েন্স একটা নিলাম, এখানে ক্লিক করলে আসবে এই যে রিলায়েন্স, হ্যাঁ, ফার্স্ট স্কিম অফ ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। এটা তো এটা দেখেন 20 টাকা 30 পয়সা এটার প্রাইস, এবং আপনি এই 20 টাকা 30 পয়সা হলো এটার প্রাইস। এবং আমরা যেটা চেক করতে আসছিলাম যে তারা প্রতি সপ্তাহে ফান্ডটা ক্যালকুলেশন করে, দেখেন এরা প্রতি সপ্তাহে 9ই মার্চে তাদের এনএবি ভ্যালু ছিল 10 টাকা 91 পয়সা, 16ই মার্চে 10 টাকা 92 পয়সা, 16ই মার্চে 10 টাকা 92 পয়সা, এবং 23শে মার্চে 10 টাকা 90 পয়সা। মানে প্রতি সপ্তাহে দেখেন, প্রতি সপ্তাহে কিন্তু তারা এই এনএবিটা ক্যালকুলেশন করে, এবং এটা কিন্তু এই স্টক মার্কেটে এগুলাকে মানে ইনফরমেশন আকারে এগুলা প্রকাশ করতে হয়। এবং তাদের কয়টা, এবং এনএবিটা তারা দুইটা ওয়েতে বাংলাদেশ আইন অনুযায়ী দুইবার ক্যালকুলেশন করতে, দুইটা ওয়েতে ক্যালকুলেশন করতে হয়। একটা হচ্ছে বেসড অন মার্কেট প্রাইস, আর একটা হচ্ছে বেসড অন কস্ট প্রাইস। হ্যাঁ, যেমন কস্ট প্রাইসে তাদের এনএবি হচ্ছে 10 টাকা, মার্কেট প্রাইসে হচ্ছে 10 টাকা 90 পয়সা, ঠিক আছে। আহ এটা হচ্ছে মানে দুই ভাবে, অর্থাৎ তারা ইনিশিয়ালি তাদের যে অ্যাসেট গুলা যে কিনছে, তাদের পোর্টফোলিওতে যে শেয়ার গুলা বা আদার যেসব অ্যাসেট আছে, সেই অ্যাসেট গুলার ক্রয় মূল্যে এনএবি কত, আর একটা হচ্ছে যে বর্তমান মার্কেট মূল্যে মূল্যে এনএবি কত, এই দুইটা ভ্যালু ক্যালকুলেশন করতে হয়। তাহলে এটা আমরা যদি বলি, দেখেন এখানে কি লিখছে, অন দ্য ক্লোজ অফ অপারেশন অন March 20, 2025, the fund has reported net asset value of টাকা 10.90 per unit on the basis of current market price and 10.87 per unit on the basis of cost price against the face value of 10। আচ্ছা, তাহলে কস্ট প্রাইসে এনএবি হচ্ছে 10 টাকা 87 পয়সা, 10 টাকা 90 পয়সা হচ্ছে মার্কেট প্রাইস, আর তাদের যে ফেস ভ্যালু প্রত্যেকটা শেয়ারের বা প্রত্যেকটা ইউনিটের যে ফেস ভ্যালু সেটা হচ্ছে 10 টাকা। আর এই ফান্ডের যে টোটাল ভ্যালু, ফান্ডের টোটাল ভ্যালু হচ্ছে এটা, আর এটা হলো আপনার কারেন্ট প্রাইস, আর এটা হচ্ছে অন দা বেসিস অফ কস্ট প্রাইস, ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকটা ফান্ডকে কিন্তু দিতে হয়। যেমন আমি যদি আরেকটা চেক করি, গ্রামীণ ওয়ান স্কিম 2, আমরা আরেকটা ফান্ড চেক করি, যেমন এটা গ্রামীণ ওয়ান স্কিম 2, ভালো একটা ফান্ড এটা, মানে ক্লোজ এন্ড ফান্ড গুলোর মধ্যে একটা ভালো ফান্ড। এটাও দেখেন এরকম, অন দ্য ক্লোজ অফ অপারেশন March 20, 2025, দ্য ফান্ড হ্যাজ রিপোর্টেড নেট অ্যাসেট গুলো 26.23 পার ইউনিট অন দ্য বেসিস অফ কারেন্ট প্রাইস, 10.76 পার ইউনিট অন দ্য বেসিস অফ কস্ট প্রাইস, এগেইনস্ট দ্য ফেস ভ্যালু অফ টাকা 10, ঠিক আছে। আর এটা হচ্ছে টোটাল ফান্ডের ভ্যালু কত, এটা হলো মার্কেট প্রাইসে, আর এটা হচ্ছে কস্ট প্রাইসে, ঠিক আছে। তো প্রত্যেকটা ফান্ডকে এভাবেই তাদের যে ভ্যালুটা আছে সেটা প্রকাশ করতে হয়। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এই পর্যায়ে, না হলে আমরা নেক্সট পার্টে চলে যাব। তারপর আসবে আমাদের লুট ভার্সেস নন লুট ফান্ড, নো লুট ফান্ড, লুট ভার্সেস নো লুট ফান্ড, ঠিক আছে। এটা কনসেপ্টটা একটু মনে রাখবেন, আমরা তো খুব বেশি একটা টাইম নাই। লুট ভার্সেস নো লুট ফান্ড, এটা মূলত ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড যেগুলো আছে তাদের বেলায় প্রযোজ্য।
কিছু কিছু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আছে যারা আপনার আহ, এই যখন আপনি মিউচুয়াল ফান্ড কিনবেন তখন তারা একটা সার্ভিস চার্জ মানে এটা চার্জ করে। ওইটা লু মানে লুট আমরা বলি, ঠিক আছে। আর এটা আবার নো লুট। কিছু কিছু মিউচুয়াল ফান্ড আছে যারা কোনো কমিশন চার্জ করে, ঠিক আছে। অর্থাৎ এনএবি দামেই তারা বিক্রি করে, এনএবি দামেই কিনে। তখন এটাকে আমরা নো লুট ফান্ড বলি। আর যে যে ফান্ড গুলাতে আপনার একটা সার্ভিস চার্জ, সাম ফান্ড এস্টাবলিশ সেলিং এগ্রিমেন্ট উইথ স্টক ব্রোকার, ফাইন্যান্সিয়াল প্ল্যানার এন্ড ইন্স্যুরেন্স এজেন্ট এন্ড আদার লাইসেন্স টু সেল সিকিউরিটিজ। তো this selling agent receive a commission for selling the fund. The fund are termed as loot fund. অর্থাৎ এই ফান্ড গুলা যারা ব্রোকারেজ হাউস আছে তারা তো বিক্রি করে, তো বিক্রি করার সময় তারা একটা কমিশন নেয়। তো কমিশন নিলে এটাকে আমরা লুট ফান্ড বলি। আর নো লুট ফান্ড হচ্ছে এখানে কোনো কমিশন চার্জ আর সোল্ড ডাইরেক্টলি বাই দ্য ইনভেস্টমেন্ট কোম্পানি থ্রু অ্যাডভার্টাইজমেন্ট প্রসপেক্টাস মানে 800 নাম্বার, মানে এটা আমি যেহেতু অন্য জায়গাতে নিচ্ছি। অর্থাৎ আপনি ডাইরেক্টলি ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে কিনবেন, বিক্রি করবেন, ওখানে থেকে কিনবেন, ওখানে আবার আপনি বিক্রি করবেন, ওরা কোনো কমিশন চার্জ করবে না। হ্যাঁ। আর লুট ফান্ড হইলে কি হবে, কমিশন হবে। কারণ আপনি হয়তো আপনার ব্রোকার দিয়ে কিনছেন, কমিশন আপনার নিয়ে নিবে। তো কমিশনটা এটা অনেক সময় অনেক হাই হয়, যেমন 5.5% টু হায়ারও হতে পারে অনেক ক্ষেত্রে, বা একটু lower পারে। তো এটা শুধুমাত্র এই ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। আর ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড তো আমরা স্টক মার্কেট থেকে কিনি বিক্রি করি, ওখানে যতবার কিনি কমিশন দিতে হয়, বিক্রি করলে কমিশন দিতে হয়, মানে স্টকের মতোই। কিন্তু লুট ফান্ডের বেলায়, ওপেন মিউচুয়াল ফান্ডের বেলায় দু রকম হতে পারে। কিছু কিছু ফান্ডে আপনার কমিশন নিতে পারে, কিছু কিছু ফান্ডে কমিশন নাও নিতে পারে। তো এর বেসিসে লুট ফান্ড এবং নো লুট ফান্ড হতে পারে। আমরা এখানে আমরা চেক করি যে যদি মিউচুয়াল ফান্ড চেক করি, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, যেমন এটা এসিএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এটা আপনার এনএবি 7 টাকা 98 পয়সা। সেলে আপনি কি বিক্রি করলে 7 টাকা 98 পয়সা বিক্রি করতে পারবেন, কিনলেও আপনি 7 টাকা 98 পয়সা মানে মানে ওরা কিনবে। তাহলে এই এখানে দেখেন কোনো কমিশন নাই, তাহলে এটা আমরা বলতে পারি নো লুট ফান্ড। যদি কোনোটাতে দেখা যাচ্ছে যে এদিক সেদিক আছে, যেমন এটাতে দেখেন 9 টাকা 44 পয়সা হচ্ছে আপনার এনএবি প্রাইস, আপনার সেল প্রাইস হচ্ছে 9 টাকা 40, repurchase price টাকা 10 আছে, তাহলে কিন্তু লুট ফান্ড 10 টাকা 15 সব দিকে 10 টাকা 15, এটা 10 টাকা 16 সব দিকে 10 টাকা 16। তো কিছু কিছু ফান্ড থাকতে লুট ফান্ড, কিছু কিছু নো লুট ফান্ড থাকতে পারে। তো এটাও চেক করে নিতে হয় যে আমি নো লুট ফান্ডটা কিনতে পারলে ভালো, কারণ এখানে কমিশনটা কম আসে বা কমিশন থাকে না অনেক। আচ্ছা, এখন আমরা এখানে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হইলো যে আমরা এনএবি প্রাইসে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড গুলা কিনে বিক্রি করি, সামান্য একটু পার্থক্য হয় কমিশনের কারণে। কিন্তু ক্লোজ এন্ড ফান্ড গুলা মার্কেটে কিভাবে ট্রেড হয় তা আমি আপনাদেরকে দেখাই। এখানে প্রথমে আসেন, এটা একটা দেখাই, গ্রামীণ 1 স্কিম 2। এটার মার্কেট প্রাইস হচ্ছে দেখেন 13 টাকা 10 পয়সা, ঠিক আছে। কিন্তু এনএবি হচ্ছে 16 টাকা। মার্কেট প্রাইস এবং কস্ট প্রাইস 10 টাকা 76 পয়সা। আমি আরো একটা যাই, ইভিএল, ইভিএল মনে করেন এনআরবি। তো এটা দেখেন 3 টাকা 60 পয়সা, মানে এই ফান্ডটা সেল হচ্ছে, বিক্রি হচ্ছে। এবং এই ফান্ডের এনএবি দেখেন, এনএবি হচ্ছে 60 টাকা 30 পয়সা। তাহলে 7 টাকা 31 পয়সার জায়গায় 3 টাকা 60 পয়সা বিক্রি হচ্ছে, তাহলে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, ঠিক আছে। আবার আমি এটাতে যাই, ফার্স্ট প্রাইমে গেলাম, এটা 21 টাকা 30 পয়সা বিক্রি হচ্ছে, কিন্তু এটার এনএবি হচ্ছে দেখেন কত, 9 টাকা 66 পয়সা। এনএবি 9 টাকা 66 পয়সা, কিন্তু সেল হচ্ছে 21 টাকা 30 পয়সা। তাহলে এই এই যে ফান্ডটা এটা বিক্রি হচ্ছে প্রিমিয়ামে। তাহলে আমরা দেখতেছি যে মিউচুয়াল ফান্ড যেগুলা
ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড, সেগুলো মার্কেটে কোনোটা ডিসকাউন্টে বিক্রি হয়, কোনোটা প্রিমিয়ামে বিক্রি হয়। ডিসকাউন্টে মানে কি, মার্কেট প্রাইস এনএবির চেয়ে বেশি কম, আর প্রিমিয়াম মানে হচ্ছে এনএবির থেকে বেশি দামে বিক্রি হয়। তো এই জন্য মিউচুয়াল ফান্ড চাইলেই কিনতে হয় না। মিউচুয়াল ফান্ড সম্পর্কে, এই বিশেষ করে ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা রেখেই কিনতে হয়, আদারওয়াইজ কিন্তু এখানে লস করার সম্ভাবনা থাকে। তো কিছু ফান্ড এনএবির বিক্রি হয়, কমে বিক্রি হয়। তো এটা কেন হয়? এটা কেন হয় যে কিছু যে ফান্ড গুলো আসলে মূলত, এখানে আমি কোশ্চেনটা দিছি যে ডিসকাউন্টে কেন বিক্রি হয় বা প্রিমিয়ামে কেন বিক্রি হয়, অর্থাৎ মার্কেটে যে দাম, এনএবি যে দাম তার চেয়ে বেশি বা কম দামে বিক্রি হলে এটাকে আমরা ডিসকাউন্ট বা প্রিমিয়ামে বিক্রি হয়। তো ডিসকাউন্টটা কখন বিক্রি হয়? যদি ফান্ডের পারফরমেন্স খারাপ থাকে, অর্থাৎ ফান্ড ম্যানেজার যারা আছে তাদের পারফরমেন্স যদি খারাপ হয়, যেমন ইবিএল যেটা আমরা বের করছিলাম, হ্যাঁ, ইবিএল এনআরবি, এই ফান্ডটা অনেক কম দামে বিক্রি হচ্ছে, দেখেন 3 টাকা 60 পয়সা করে বিক্রি হচ্ছে, যেখানে এনএবি 7 টাকা, অর্থাৎ অ্যাসেট গুলো 7 টাকা 31 পয়সা, কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে 3 টাকা 60 পয়সা। তো এটার কারণ হচ্ছে এই ফান্ডটার সম্পর্কে ইনভেস্টরদের নেতিবাচক ধারণা আছে, অর্থাৎ ফান্ডের যে ম্যানেজার আছে তার সম্পর্কে নেতিবাচক ধারণা আছে, তার পারফরমেন্সের ব্যাপারে নেতিবাচক ধারণা আছে, যার কারণে ফান্ডের ভ্যালুটা কম। আর যে ফান্ডের ব্যাপারে পজিটিভ ধারণা আছে ইনভেস্টরদের এবং পারফরমেন্স ভালো, সেই ফান্ডগুলা মূলত প্রিমিয়ামে খেল করে। এর বাইরে থার্ড একটা গ্রাউন্ড আছে যেখানে জুয়ারি ঢুকবে, যে ফান্ডে জুয়া জুয়া খেলবে, যে ফান্ড নিয়ে মানুষজন, ওই ফান্ডও অনেক সময় প্রিমিয়ামে বিক্রি হয়। অর্থাৎ যেমন আমি এখানে একটা মিউচুয়াল ফান্ড নিছিলাম, যেটা এটা, এই ফান্ডটা ম্যানেজারদের পারফরমেন্স ভালো আছে, কিন্তু এটার এনএবি যেখানে 9 টাকা, সেখানে বিক্রি হচ্ছে প্রায় 21 টাকায়। তো এত বেশি বিক্রি হওয়ার কারণ কি? যেহেতু আমি এটা মার্কেটে একটা সবসময় অবজার্ভ করি, তো এই ফান্ডটা মূলত এত বেশি হওয়ার কারণ ছিল এটাতে কিছু মানুষজন এই ফান্ডটা নিয়ে অনেকেই জুয়া খেলছে, যার কারণে ফান্ডের ভ্যালুটা অনেক বেশি। তো এত বেশি হওয়ার কথা ছিল না, হয়তো একটু হওয়ার কথা ছিল, কিন্তু অনেক বেশি। এটা কারণ এই ফান্ডটাতে মানে কিছু মানুষ এই ফান্ডটা নিয়ে জুয়া খেলছে। তো এই হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। তো আমরা এটা আসলে বুঝলাম যে এই কেন ফান্ড গুলা ডিসকাউন্ট বা প্রিমিয়ামে বিক্রি হয়। ডিসকাউন্টে বিক্রি হবে যদি ফান্ডের পারফরমেন্স ভালো থাকে, ফান্ড ম্যানেজারদের যদি রিপুটেশন ভালো থাকে, তাহলে প্রিমিয়ামে বিক্রি হবে। আর ডিসকাউন্ট হবে যদি খারাপ হয়। আবার প্রিমিয়ামে আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এখানে আমি লিখি নাই যেহেতু এটা মানে অফিসিয়ালি করানো যায় না। এটা হচ্ছে যে মানে এটাকে আমরা বইয়ের টার্মে নিয়ে আসতে পারি না, সেটা হচ্ছে জুয়ার কারণে অনেক সময় প্রিমিয়ামে সেল করে। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে। ক্লিয়ার? ইয়েস স্যার, তাহলে আমরা ক্লিয়ার। পরেরটাতে চলে যাই। এখানে মিউচুয়াল ফান্ডের অনেক ধরনের ক্যাটাগরি আছে, হ্যাঁ, অনেক ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে। তো আমরা এই মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি সম্পর্কে আমরা একটু দেখি। যেমন প্রথমে আমরা বলছি মানি মার্কেট ফান্ড। হ্যাঁ, তো মানি মার্কেট ফান্ড, এই মানে এই ক্যাটাগরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এক একজন ইনভেস্টরের অবজেক্টিভ এক এক রকম, এবং এক একজন ইনভেস্টরের রিস্ক বেয়ারিং ক্যাপাসিটিও এক এক রকম। ফলে দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড যে ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি কিন্তু বিভিন্ন রকম এই ফান্ড অফার করে। ঠিক আছে, অর্থাৎ ইনভেস্টরদের অবজেক্টিভের উপর ভিত্তি করে এই ফান্ড গুলাকে অফার করে। যেমন আমরা প্রথমে বলছি মানি মার্কেট ফান্ড। তাহলে এই যে ফান্ড ম্যানেজার আছে, তারা তাদের যে আছে, মানি মার্কেট যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোতে ইনভেস্ট করে। বিশেষ করে যেমন ট্রেজারি বিল আছে, ইউরো ইউরো ডলার ডিপোজিট, কমার্শিয়াল পেপার, হ্যাঁ, তো এরকম এই সার্টিফিকেট অফ ডিপোজিট, এরকম বিভিন্ন রকম যে মানি মার্কেট যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোতে তারা ইনভেস্ট করে। অর্থাৎ মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলা মোটামুটি মানে কম রিস্কি এবং মোটামুটি ভালো রিটার্ন দেয় একটা। তো এগুলাতে তারা কিন্তু ইনভেস্ট করে। তা আপনি যদি চান যে মানি মার্কেট, মানে মানি মার্কেটে তো আমরা নর্মালি ইনভেস্টর, আমি চাইলে ইনভেস্ট করতে পারবো না। যেমন সরকারি যে ট্রেজারি বিল বন্ড আছে, চাইলে কিন্তু একজন ব্যক্তি ইনভেস্ট করতে পারে না এখানে। এটা আমি করলাম, আমি নিজে ইনভেস্ট না করে আমি ওই মানি মার্কেট ফান্ডে রেখে, তো ফান্ড
ওরা ওই মানি মার্কেট ইনভেস্ট করবে, মানে এই সিকিউরিটিজ গুলাতে ইনভেস্ট করবে এবং রিটার্নটা আমাকে দিবে। গ্রোথ ফান্ড আমি সবসময় মানে এটাকে অনেক সময় চুজ করি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে দেখতে হবে গ্রোথ ফান্ড কিনে। গ্রোথ ফান্ড হয় কি, তারা মার্কেটের মধ্যে যে স্টক গুলা, ওই যে ইন্ডাস্ট্রি লাইফ সাইকেলের যে কোম্পানিগুলো গ্রোথ স্টেজে থাকে, ওই কোম্পানিগুলোতে তারা ইনভেস্ট করে এবং এখান থেকে কিন্তু ভালো রিটার্ন পাওয়া যায়। তবে আহ, মানে ক্যাপিটাল এপ্রিসিয়েশন হয়, অর্থাৎ ফান্ডের এনএবি গ্রোথ হয়, ভালো গ্রোথ হয়। ডিভিডেন্ড যদিও খুব বেশি হয়তো নাও পাওয়া পারে, কিন্তু ফান্ডের এনএবিটা গ্রো গ্রো করে। অর্থাৎ আহ, মানে দেখা যাচ্ছে যে আমরা গ্রোথ ফান্ডে ইনভেস্ট করলাম, তা ওরা তো গ্রোথ শেয়ার ইনভেস্ট করবে, ওই শেয়ার গুলোর দাম বাড়বে, ফলে এনএবিও বাড়বে, আপনার ইনকামও বাড়বে। ঠিক আছে। তা আমরা এই কেন এটাতে ইনভেস্ট করতে বলি, কারণ আমরা তো গ্রোথ কোম্পানি কোনটা এটা চিনবো না, মানে সাধারণ ইনভেস্টর। কিন্তু যারা প্রফেশনাল ম্যানেজার তারা কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারে যে মার্কেটে কোন স্টক গুলা গ্রোথ স্টেজে আছে, এবং তারাও শুধু ওই স্টক গুলাতে ইনভেস্ট করবে। এবং আমরা আপনাদেরকে গ্রামীণ ওয়ান স্কিম টু যে ফান্ডটা দেখাইছিলাম, এটা একটা গ্রোথ ফান্ড দেখাই আমি। এটা এটা একটা গ্রোথ ফান্ড। ঠিক আছে, এটা একটা গ্রোথ ফান্ড। তো এটা দেখেন, এরা গ্রোথ ফান্ডের অনেকগুলা ফান্ড দেখেন, এই ফান্ডটা কিন্তু কনস্ট্যান্টলি ডিভিডেন্ড দিয়ে গেছে গ্রোথ ফান্ডে। হ্যাঁ, মানে মার্কেট খারাপ হওয়া সত্ত্বেও 23 এবং 24 সালেও তারা ডিভিডেন্ড দিছে, আর যখন মার্কেট ভালো ছিল তখন তারা অনেক বেশি দিছে। কিন্তু যেগুলো গ্রোথ ফান্ড না, যেমন ইবিএল আমি নিলাম, ইবিএল ফার্স্টে ঢুকলাম। হ্যাঁ, তো এটা এখন 6 টাকা 20 পয়সা, এটা একসময় 3 টাকাও আসছিল। এটা দেখেন গত 2 বছরে কোনো কোনো ডিভিডেন্ডই দেয়নি। এই বছরে দেখেন যে ইনকাম কিন্তু নাই, মানে নেগেটিভ। হ্যাঁ, টু টার্ম মিলে একটা নেগেটিভ ইনকাম আছে। তাহলে এটাও কিন্তু মানে গ্রোথ ফান্ড না। তো গ্রোথ ফান্ডে ইনভেস্ট করলে এই বেনিফিটটা পাওয়া যায়, মানে ইনভেস্ট করার সময় আমাদেরকে কিন্তু এই এটা গেল গ্রোথ ফান্ড। ইন্ডেক্স ফান্ড, ইন্ডেক্স ফান্ড কি, এখানে যে আমরা এই মার্কেটে যে ইন্ডেক্স আছে, ঠিক আছে, আহ, আমরা যদি এখানে যাই, অ্যানালাইসিস স্টোরে যাই, আমরা তো আপনাদেরকে ডিএসসি 30 ইন্ডেক্স বললাম। হ্যাঁ, তো ডিএসসি 30 ইন্ডেক্স, এই যে 30 ইন্ডেক্স, হ্যাঁ, এই 30 ইন্ডেক্সে তো আমরা 30টা কোম্পানি আছে আমরা জানি। হ্যাঁ, এটা আপনি ডিএস এর ওয়েবসাইটে গেলে বুঝবেন। ওই ওই 30টা স্টকে ইনভেস্ট করবে, মানে ওইটা আপনার ফান্ডের টাকাগুলা ইন্ডেক্স ইন্ডেক্সের যে স্টক গুলো আছে ওগুলাতে শুধু ইনভেস্ট করবে, তখন এটাকে ইন্ডেক্স ফান্ড বলে। ঠিক আছে, ইন্ডেক্স ফান্ড আর মিউচুয়াল ফান্ড দ্যাট রিপ্লিকেট দ্য মার্কেট ইন্ডেক্স অ্যাজ ক্লোজলি অ্যাজ পসিবল। অর্থাৎ যে ইন্ডেক্সে যে কোম্পানিগুলো আছে এগুলাতে শুধু টাকাগুলো ইনভেস্ট। আর ব্যালেন্স ফান্ড কম্বাইন ইনভেস্টমেন্ট ইন কমন স্টক এন্ড বন্ড। কিছু ফান্ড আছে যারা শুধু ফিক্সড ইনকাম, মানে এখানে আমি দেখি এই যে বন্ড ফান্ড, একটা ফান্ড আছে যেটা বন্ড ফান্ড, সেটা শুধু কি করে, বিভিন্ন রকম বন্ডে ইনভেস্ট করে এবং এখান থেকে যে রিটার্নটা হয় সেটা তারা ইনভেস্টরদেরকে দিয়ে থাকে। আর ব্যালেন্স ফান্ড হচ্ছে যে এখানে বন্ডেও কিছু ইনভেস্ট করবে, কিছু শেয়ারও ইনভেস্ট করবে। তো আমরা যদি আমাদের দেশের মিউচুয়াল ফান্ড গুলা দেখি, বেশিরভাগই ব্যালেন্স ফান্ড। ব্যালেন্স ফান্ড মানে কি, তারা কিছু বন্ডে করে, কিছু স্টকে করে। বন্ডে করলে হয় কি, বন্ডের একটা সার্টেন পার্সেন্টেজ অফ ইন্টারেস্টও তারা পায়, সেটা দিয়ে তারা তাদের অফিস এবং বেতন টেতন এটা দিতে পারে, কারণ স্টক মার্কেটটা সবসময় ভালো রিটার্ন দেয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো বছর নেগেটিভ হয়ে গেল, তখন স্যালারি কিভাবে চলবে। এই জন্য অধিকাংশ ফান্ড কিন্তু স্টক এন্ড বন্ড দুইটা কম্বাইন করে করে, এবং ব্যালেন্স ফান্ডটাই বেশি দেয়। আর ইকুইটি ফান্ড হচ্ছে শুধু ইকুইটিতে ইনভেস্ট করবে, আর কোথাও ইনভেস্ট করবে না। ঠিক আছে, এটা গুলো ইকুইটি ফান্ড। তাহলে এখন আপনি আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ উপর ভিত্তি করে আপনি এই ফান্ড গুলাকে চুজ করবেন। ঠিক আছে, অর্থাৎ আমি চাইলে একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবো না, আমি অনেকগুলো বিষয় দেখবো। অর্থাৎ আমার ইনভেস্টমেন্ট অবজেক্টিভের আলোকে আমি ফান্ডে ইনভেস্ট করতে পারি। আমি চাই যে আমার 25 বছর এখান থেকে ভালো রিটার্ন আসুক, মানে একটা ফিক্সড রিটার্ন আসুক, তাহলে আমি বন্ড ফান্ডে ইনভেস্ট করতে পারি বা মানি মার্কেট ফান্ডে ইনভেস্ট করতে পারি। আমি চাই যে মার্কেটে যেরকম রিটার্ন থাকে আমার রিটার্নটা যাতে সেরকম হয়, তাহলে ইন্ডেক্স ফান্ডে আমি ইনভেস্ট করতে পারি। এরকম করে আমি আমার ইনভেস্টমেন্ট অবজেক্টিভটাকে সেট সেট করব, করে দেন আমি এই ইনভেস্ট গুলা করবো এখানে। এই টপিকটা আমরা শেষ করলাম। কারো কোশ্চেন থাকলে বলতে পারেন।
আর কোশ্চেন আছে? তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট, যেটা হাউ টু ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ড। তো আমি অলরেডি কিন্তু আলোচনা করে ফেলছি। প্রথম কথা হচ্ছে আমাদেরকে ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটু ধারণা নিতে হবে। ক্লোজ ইন ফান্ড গুলা দেখতে হবে, আমাদের ওপেন এন্ড ফান্ড গুলা দেখতে হবে, তারপর আমাদের যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ সেটাও দেখতে হবে। দেখার পর আমাকে, হ্যাঁ, মানে এই ফান্ড গুলা সম্পর্কে আমার কোনটা আমার অবজেক্টিভের সাথে ম্যাচ করে, হ্যাঁ, কোনটার রিস্ক টলারেন্স আছে আমার, এগুলো সবগুলো আমি দেখবো। ফান্ড ম্যানেজারদের পারফরমেন্স দেখবো, যে ফান্ড ম্যানেজারদের পারফরমেন্স কেমন, ফান্ড ম্যানেজারদের রিপুটেশন দেখবো। এই সবগুলা জিনিস দেখে আমি কিন্তু সবগুলা ফান্ড থেকে কিছু সিলেক্ট করবো। অর্থাৎ আমার কাছে বাংলাদেশে তো সবগুলো fund আছে। যেমন আমি এখানে একটা লিস্ট করছিলাম কোথায় জানি, আহ, যেমন ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড আছে অ্যারাউন্ড 37, আর ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আছে 100। আপনি তো সবগুলাতে ইনভেস্ট করবেন না, একটা বা দুইটাতে ইনভেস্ট করবেন। তো এখন আপনার অবজেক্টিভটা আগে সেট করতে হবে, আপনার নিজের অবজেক্টিভ, আপনি কোন ধরনের ফান্ডে ইনভেস্ট করতে চান, আপনার অবজেক্টিভ, ইনভেস্টমেন্ট অবজেক্টিভ। এখন আপনার দরকার প্রত্যেক 6 মাস পর পর একটা ডিভিডেন্ড, বা 1 বছর পর পর আপনার একটা লাভ দরকার, তাহলে আপনি নিশ্চয়, আপনার সেক্ষেত্রে বেটার হবে যে আপনার বন্ড ফান্ডে ইনভেস্ট করা। হ্যাঁ, আপনি চান যে ক্যাপিটাল গেইনে আপনি সন্তুষ্ট, তাহলে আপনি গ্রোথ ফান্ডে যান। ঠিক আছে? তো এই এই জন্য আপনাকে একটা রিসার্চ করতে হবে এখানে, কোন ফান্ড গুলা ভালো, আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভের সাথে ম্যাচ করে then আপনি fund choose করবেন। তো এই সব যে কাজটা করবেন আপনি, ওই মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সটা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে বড় ব্যাপার, আপনি ফান্ডের পারফরমেন্স দেখবেন, ফান্ড কেমন ফি চার্জ করে, এবং তারা পোর্টফোলিওতে কোন ধরনের আহ, এ- এগুলা আপনার স্টক হোল্ড করে। তো এটার উপর ভিত্তি করে দেন আপনি এটা, মানে হয়তো একটা গ্রোথ ফান্ড সিলেক্ট করতে পারেন, অথবা একটা বন্ড ফান্ড সিলেক্ট করতে পারেন, অথবা আপনি ইকুইটি ফান্ড সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? তারপর আপনাকে একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলতে হতে পারে, যদি আপনি ক্লোজ ইন ফান্ড ইনভেস্ট করতে চান, আপনাকে ব্রোকারেজ হাউসে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, অথবা যদি আপনি ওপেন এন্ড ফান্ডে করতে চান, তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ফান্ড ফান্ড ম্যানেজার বরাবর। তো এই কাজগুলা করতে হবে। হ্যাঁ, দেন ডিটারমাইন ইউর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, হাউ ডিসাইড হাউ মাচ মানি ইউ ওয়ান্ট টু ইনভেস্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ইউর ইনভেস্টমেন্ট, যে আপনি কতটুকু টাকা ইনভেস্ট করবেন, এবং মানে কিছুদিন পর পর হয়তো আপনার দেখা যাচ্ছে প্রতি বছর 1 লাখ টাকা আপনার সেভিংস হচ্ছে, সেই সেভিংসটা আপনি এই মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন। এটা কিভাবে আপনি ইনভেস্ট করবেন? তো প্রথম কথা হচ্ছে ফান্ড গুলা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। প্রথম হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ সেট করতে হবে, আমার রিস্ক টলারেন্স দেখতে হবে। ঠিক আছে? এগুলো তারপর আমাকে বেস্ট ফান্ডটা সিলেক্ট করতে হবে, ফান্ড ম্যানেজারের পারফরমেন্স দেখে আমাকে বেস্ট ফান্ডটা সিলেক্ট করতে হবে, এবং আমার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ দেখে আমি বেস্ট ফান্ডটা সিলেক্ট করব। দেন আমি একটা, যদি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় অ্যাকাউন্ট খুলবো, যেখানে আমার অ্যাপ্লিকেশন করার প্রয়োজন সেখানে অ্যাপ্লিকেশন করব। দেন আমি একটা ঠিক করবো যে আমি প্রতি বছর ফান্ডে কি পরিমাণ টাকা রাখবো। যেমন আমার সেভিংসটা আমি মিউচুয়াল ফান্ডে রাখতে পারি প্রতি বছর, হ্যাঁ, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে। মিউচুয়াল ফান্ড ইন বাংলাদেশ। ঠিক আছে? তো এখানে বাংলাদেশের মার্কেট সম্পর্কে যদি বলি, বাংলাদেশে একটা মিউচুয়াল ফান্ড রুল আছে 2001-এর, বিসেকের একটা রুল। আমি এখানে এটা দেখাই, আমি ডাউনলোড করে রাখছি। এই এই আইনটা, আপনি যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটা ভালো ধারণা নিতে চান, আপনাকে আইনটা পড়ে নিতে হবে। ঠিক আছে? এখানে আইনটা অনেক বড় আছে, আমি পড়বো না, মানে একটু ধারণা দিব আপনাদেরকে। এই যে মিউচুয়াল ফান্ড, হ্যাঁ, রুলস, যেটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা 2001, এই বিধিমালাটা পুরোটা পড়তে হবে আপনাকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে পুরোপুরি দেশের পার্সপেক্টিভে। যদি মিউচুয়াল ফান্ডের ধারণা নিতে চান, তাহলে পুরো এই বিধিমালা পুরোটা পড়তে হবে, কারণ বাংলাদেশে মিউচুয়াল ফান্ড পরিচালিত হয় এই বিধিমালার আলোকে। তো এই বিধিমালাটা আমাদের পড়ে নেওয়াটা বাধ্যতামূলক। যদি আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, অথবা আমি মিউচুয়াল ফান্ডে চাকরি করি, অথবা মিউচুয়াল ফান্ড আমি নিজে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক হয়ে কিছু মিউচুয়াল ফান্ড ওপেন করতে চাই, তাহলে আমাকে কিন্তু এই বিধিমালাটা পড়ে নিতে হবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। আর পৃথিবীর যে কোনো দেশে, আপনি ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়াতেও এরকম বিধিমালা আছে, ওদের বিধিমালাটা পড়ে নিতে হবে। যেহেতু বিধিমালা এটা দেশ টু দেশ ভেরি করবে, সুতরাং আপনাকে এটা পড়তে হবে। তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিধিমালার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এখানে নিয়ে আসছি। তো সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যাদেরকে আমরা ফান্ড ম্যানেজার বলি। ঠিক আছে? এবং এই
কোম্পানিগুলো কিন্তু আপনি চাইলে স্টার্ট করতে পারবেন না, এগুলো আপনি 20 থেকে পারমিশন নিতে হবে, রেজিস্টার, এবং এগুলা প্রত্যেকটা ইটসেলফ আবার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু। তাহলে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গুলাই কিন্তু এই এই কি করবে, আপনার মিউচুয়াল ফান্ড গুলাকে ম্যানেজ করবে, ঠিক আছে, ইনভেস্টরদের অবজেক্টিভের আলোকে। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা ট্রাস্টি থাকে, হ্যাঁ। The regulation requires the appointment of trustee and custodian to safeguard the investor interest. কিছু ফান্ডের মালিক টাকা পয়সা নিয়ে বাইরে যায়, সেই জন্য এখানে যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এটাই ট্রাস্টি হিসাবে কাজ করে। তো এখানে যিনি এখন এমডি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন কয়েকদিন আগে, আমাদের ডিপার্টমেন্টের একজন বড় ভাই, আইসিবি মানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, ঠিক আছে। তো এটা এই গুলো কাস্টোডিয়ান হিসেবে যাদের রেপুটেশন ভালো, যারা পালায় যেতে পারবে না দেশ থেকে টাকা নিয়ে, এর হিসেবে হয়, এবং এরা কিন্তু একটা ফি পায়। স্পেসিফিক গাইডলাইন ডিটেক্টস, মানে তাদের পোর্টফোলিও কেমন হবে এই বিষয়ে কিছু গাইডলাইন এই আইনে আছে, হ্যাঁ। মানে তারপর দিস গাইডলাইন আর ডিজাইন টু প্রিভেন্ট এক্সেসিভ কনসেন্ট্রেশন ইন সিঙ্গেল ইনভেস্টমেন্ট, মানে যাতে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হয় এটার জন্য কিছু গাইডলাইন আছে। তারপর প্রতিনিয়ত বিসেক এর কাছে রিপোর্ট দিতে হয়, যেমন আমরা আপনাদেরকে বলছি যে প্রতি সপ্তাহে এনএবি ক্যালকুলেশন করতে হয়, হ্যাঁ, কস্ট প্রাইজে এবং মার্কেট প্রাইসে, সেটা আবার স্টক এক্সচেঞ্জের লিস্ট কি করতে হয়, ডাটা এগুলো দিতে হয়, পাশাপাশি ওদের ওয়েবসাইটে এগুলো প্রকাশ করতে হয়। তো এই জিনিসগুলো ওই আইনের পরিপ্রেক্ষিতে ওরা এটা করে থাকে। তারপর ডিভিডেন্ডের ব্যাপার একটা থাকে, যেমন যা আয় হয় আয়ের 70% ডিভিডেন্ড দিতে হবে, নাহলে দেখা যাবে যে ম্যানেজার, খারাপ ফান্ড ম্যানেজার তারা, ঠিক আছে। আমি এটা কমপ্লিট করতে পারি না, সাইজটা তো এই পরিমাণ ফান্ড আছে, তো এগুলাতে ইনভেস্ট করা যায়, এখান থেকে দেখে ভালোগুলোতে আমরা ইনভেস্ট করতে পারি। চ্যালেঞ্জেস ইন দ্য মিউচুয়াল ফান্ড সেক্টর বাংলাদেশে, চ্যালেঞ্জ প্রথম যে আমি লিখলাম, এটা হচ্ছে মূল কারণ, বাংলাদেশে অনেক মানুষই মিউচুয়াল ফান্ড সম্পর্কে ধারণা নাই, এবং অনেক শিক্ষিত মানুষেরও মিউচুয়াল ফান্ড সম্পর্কে ধারণা নাই। কিন্তু ইন্ডিয়াতে এই মিউচুয়াল ফান্ড সেক্টর খুব জনপ্রিয়, ওদের যে সরকারি কর্মকর্তা বলেন, মানে রাজনীতিবিদ বলেন, সাধারণ মানুষ বলেন, তারা কিন্তু স্টক মার্কেট মানে মিউচুয়াল করে। তো কেন, কারণ মার্কেটে যেহেতু আমি সময় দিতে পারবো না, আমার এত দরকার নাই, আমি মিউচুয়াল ফান্ডে রেখে দিব, মার্কেট ভালো হলে আমার লাভ হবে, না হলে লস হলে আমারও লস হবে। অথবা যেহেতু তারা প্রফেশনাল ম্যানেজার, লাভ হইলে অনেক বেশি লাভ করবে, লস হইলে তারা লসটা কম করবে। এটাই হচ্ছে মূলত মানে মূল ব্যাপার। সেক্ষেত্রে আমাদের দেশের মানুষের তাদের মার্কেট খুবই হাই, এইবারে এই কমি এবং মার্কেটের মানুষের রিপুটেশনও কম, এই জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ আমার। আমাদের দেশে 37টা 137 রেগুলেটরি, এটাকে আমি চ্যালেঞ্জ বলবো, মানে রেগুলেটররা কিন্তু খুব বেশি মানে প্রবলেম বেশি অনেক সময় ক্রিয়েট করে। লিকুইডিটি ইস্যু, বাংলাদেশে লিকুইডিটি ইস্যু ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড গুলাতে যেহেতু অনেক ডিসকাউন্টে বিক্রি হয়, অনেক সময় দেখা যায় যে প্রাইস এত পরিমাণ কমে যায় যে আর আপনার প্রয়োজনের সময় আপনি বিক্রি করতে যাচ্ছেন, গিয়ে দেখতেছেন এটার প্রাইস অনেক কমে গেছে, তো না, কিন্তু বাইরের দেশে কিন্তু এতটা ডিসকাউন্টে বিক্রি হয় না। ট্রান্সপারেন্সি এবং গভর্নেন্স, আমাদের মিউচুয়াল ফান্ড গুলা নিয়ে অনেক কথাবার্তা হয়, মাধ্যমে নিয়ে ভেঙে গেছে, অথবা ফান্ড ইচ্ছা মতো ইনভেস্ট করতেছে, এই গভর্নেন্স এর একটা ইস্যুস আছে। তো আমি এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা রাখবো এই দুটো, একটা হচ্ছে আমাদের মার্কেট ভোলাটিলিটি খুব হাই, আর লেক অফ ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস দিব আমি এই যে এবং লিকুইডিটি ইস্যুটাতে, ঠিক আছে। তো আরো অনেক পয়েন্ট ছিল ডিসকাস করা, আমরা ডিসকাস করা একটা অঙ্ক পরীক্ষায় থাকতে পারে এরকম করে
যে আপনার মিউচুয়াল ফান্ডের কিছু একটা পোর্টফোলিও দেওয়া থাকবে, এখান থেকে আপনাকে এনএবি ক্যালকুলেশন করতে বলবে, এবং আপনাকে ওই ফান্ডে ইনভেস্ট করলে রিটার্ন কেমন আসবে সেটা ক্যালকুলেশন করতে বলবে। এনএবির ফর্মুলাটা আপনারা অলরেডি আমি বলছি, এনএবি ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটিস ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিটস। তো এখানে একটা মিউচুয়াল ফান্ড এমটিটি ইউনিট 2 ইজ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, দা পোর্টফোলিও কনসিস্ট অফ দা ফলোইং সিকিউরিটি। এখানে 4টা স্টকে তারা ইনভেস্ট করছে, প্রাইস দেওয়া আছে এখানে। তো আমরা এই যেটা বললাম আর কি, এখানে আমাদের লাইবিলিটিস দেওয়া আছে 50,000 টাকা লাইবিলিটিস, এবং এই মিউচুয়াল ফান্ডের 70,000 ইউনিট আছে, এবং এটা একটা ওপেন মিউচুয়াল ফান্ড, নট ক্লোজ এন্ড। তো 50,000 লাইবিলিটিস এবং 70,000 টাকা মানে ইউনিটস আউটস্ট্যান্ডিং আছে। তার কারণ এখান থেকে আপনাকে বলছে ক্যালকুলেশন করেন, আর রিকোয়ারমেন্ট 2 তে বলছে যে আপনি মনে করেন জানুয়ারির 1 তারিখে 200 ইউনিট কিনছেন 9 টাকা 50 পয়সা করে, আর ডিউরিং দ্য ইয়ার ইউ রিসিভ 0.4 ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন, আপনি 40 পয়সা ডিভিডেন্ড পাইছেন, তাহলে আপনার রিটার্ন কত হবে? আর if MTT was a closed-end mutual fund, what do you expect in your total return? And explain the difference between closed-end and open-end mutual fund in this case. ঠিক আছে? তো প্রথমে এনএবি ক্যালকুলেশন খুবই সিম্পল ব্যাপার। আমরা এখানে যেহেতু এটা মানে অঙ্ক, এখানে আমরা স্টক দিয়ে পোর্টফোলিওটা বানাইছি, কিন্তু প্রকৃতপক্ষে একটা যে মিউচুয়াল ফান্ড থাকে তাদের যে পোর্টফোলিও থাকে, সেই পোর্টফোলিও কিন্তু অনেকগুলা মানে স্টক থাকে। আমি একটা আপনাদেরকে দেখাই, দেখো আমি শান্তা সিকিউরিটিজে যাই, একটা পোর্টফোলিও আপনাকে দেখাই। শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট হচ্ছে একটা মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো এখানে ওদের যে ফান্ড গুলো আছে, এখানে দেখেন ওদের কয়টা ফান্ড আছে। শান্তা মিউচুয়াল ফান্ড, এখানে দেখেন এখানে শান্তা মিউচুয়াল ফান্ড, শান্তা ফার্স্ট ইনকাম ফান্ড, আমার আমানা ফরিয়ান, শান্তা ফিক্সড ইনকাম ফান্ড। তো আহ, এটা আমি একটাতে ক্লিক করলাম, এটা শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড, এটা ওপেন এন্ড ফান্ড। ঠিক আছে, আমি এটাতে দেখলাম, এখানে কিন্তু ফান্ড ওভারভিউটা আছে, এখানে দেখেন ফান্ডের যে রিটার্ন কত, এনএবি হলো 10 টাকা 67 পয়সা। হ্যাঁ, এইবার ওরা কি লেখছে আমি এটা দেখে বুঝতে হবে। প্রফেশনাল, এখানে মানে আপনি ডিটেলস ইনফরমেশন পাবেন, কিভাবে কিনবেন, কিভাবে সেল করতে পারবেন। পারফরমেন্স যদি আপনি চান, এখানে পারফরমেন্সটা আসবে, এই যে ওই ফান্ডের পারফরমেন্স, এনএবি পারফরমেন্স দেখেন। এনএবি ওদের 20 সালে কিন্তু অনেক হাই হয়েছিল, এখানে কিন্তু এনএবি অনেক কমে গেছিল, এখন এনএবি এই প্রাইসে আছে। তো আপনি হয় কি, এই ফান্ড গুলাতে ইনভেস্ট করলে ও, মানে মার্কেট বাড়লে আপনার ফান্ড এনএবি বেড়ে যায়, তখন আপনি এনএবিটা প্রাইসে বিক্রি করে দিয়ে বের হয়ে যেতে পারেন, যখন আপনি দেখবেন যে মার্কেট খারাপ খারাপ হতে পারে। ঠিক আছে, তারপর ফান্ড ডিটেলস, আমরা ফান্ড ডিটেলসে যাই, এখানে ডিটেলস আছে, মানে ফান্ডের ডিটেলস, কাস্টমার কে, ট্রাস্টি কে, হ্যাঁ, তারপরে এই ফান্ডটা ম্যানেজ করে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নাম কে, এটা হচ্ছে আনলিমিটেড সাইজ, আপনি সাইজ বড় হয় মানুষ বেশি দিলে। ইনিশিয়াল সাইজ কত ছিল, 10। হ্যাঁ, মিনিমাম সাবস্ক্রিপশন আপনি কয়টা কিনতে হবে, মানে ফার্স্ট ইউনিট কিনতে হবে 5,000, মানে পার অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়াল এন্ড 5,000 ইউনিটস পার অ্যাপ্লিকেশন ফর ইনস্টিটিউশন। ব্যক্তি কিনলে 500 টাকা করে কিনতে হবে। ঠিক আছে, এনএবি প্রাইস। ঠিক আছে, এখানে ডিটেলস আপনি না পাবেন মানে চাইলে। আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম আপনাদেরকে, একটা পোর্টফোলিও দেখাইতে চাচ্ছিলাম। ঠিক আছে, এখানে দেখেন এটা, এখানে এটা হলো পোর্টফোলিওটা, আমি ডাউনলোড দিই, পোর্টফোলিও চলে আসে। ঠিক আছে, এটা হলো ওদের কোন কোন স্টকে তারা ইনভেস্ট করছে, দেখেন এখানে তার লেখা আছে। ফুড অ্যালাইড, ফার্মাসিউটিক্যাল ফান্ডে তারা ইনভেস্ট করছে, এবং এনএবির ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে। এটা কিন্তু প্রতি সপ্তাহে তারা এটা
আপডেট করে এখানে। তাহলে এটা আপনি দেখতে পারেন। আবার এখানে আপনি চাইলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও ওদের দেখতে পারেন, অর্থাৎ লাইক ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এটা হলো ব্যালেন্স শিট তাদের, এটা তাদের ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করার পূর্বে এই জিনিসগুলো একটু দেখে নিবেন আর কি। আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি কোন জিনিসগুলো আপনার দেখতে হবে। পোর্টফোলিওটা দেখতে হবে, ওদের ইনকাম স্টেটমেন্ট দেখতে হবে, ফান্ডের ডিটেলস গুলো দেখে নেবেন, পারফরমেন্স দেখে নেবেন, দেখার পরে সিদ্ধান্ত করবেন কি। ঠিক? তো এখানে স্টক স্টক ভেরি সিম্পল ক্যালকুলেশন। আমরা প্রত্যেকটা স্টকের মার্কেট ভ্যালু বের করব, গুণ করে করে, দেন আমরা লাইবিলিটি টোটাল অ্যাসেটের ভ্যালুটা বের হয়ে যাবে, এখান থেকে আমরা লাইবিলিটিস দিব, তাহলে এনএবি ইন টোটাল বের হবে। তারপর আমরা এনএবির এখানে দেওয়া আছে আমাদের 70,000 ইউনিট, আমরা 70,000 ইউনিটকে দিয়ে যখন এটা ভাগ করবো তখন আমাদের এনএবি পা, ঠিক আছে। 70,000কে আমরা যখন 7,08,000 দিয়ে ভাগ দিব তখন আমাদের এনএবি হবে 10 টাকা 11 পয়সা। এটা হচ্ছে কারেন্ট প্রাইসে। হ্যাঁ, আমাদের কিন্তু আইন অনুযায়ী এই এনএবিটা কারেন্ট প্রাইসে ক্যালকুলেশন করতে হয়, কস্ট প্রাইসও ক্যালকুলেশন করতে হয়। তো কারেন্ট প্রাইস, কস্ট প্রাইস দুইটাই ক্যালকুলেশন করতে হয় এবং দুইটাই আমাদেরকে এইটা from এখান থেকে দেখেন, আমরা যেহেতু 200 কিনছি, 200 ইউনিট ফান্ড কিনছি, 200 ইউনিটে প্রত্যেক ফান্ডে ইউনিটে 40 পয়সা করে ডিভিডেন্ড পাইলাম, তাহলে আমরা 80 টাকা পাইলাম। আর ক্যাপিটাল গেইন হলো আমরা ইনিশিয়ালি কিনছিলাম এই এনএবি 9 টাকা 50 পয়সা করে। এখন যেহেতু এনএবি বেড়ে গেছে 10 টাকা 11 পয়সা, আমরা কিন্তু এখন বিক্রি করলে 10 টাকা 11 পয়সা বিক্রি করতে পারবো, বিকজ ইট ইজ এন ওপেন ইন মিউচুয়াল ফান্ড। আমরা যদি ফান্ড ধরে কিনবে, তাহলে ওয়ালাইকুম সালাম। বলছেন। আসছি, ল্যাপটপ ঠিক আছে। তো আমরা এই এটা বলছিলাম, তাহলে ক্যাপিটাল গেইন কত হলো আমাদের? এনএবি 9 টাকা 50 পয়সা আমাদের ইনিশিয়ালি কিনার প্রাইস, আর এটা 10 টাকা 11 পয়সা হলো কারেন্ট প্রাইস। তাহলে ডিফারেন্স হলো আমাদের 25 ইয়ারে 50 পয়সার প্রাইস, 60 পয়সার কাছাকাছি। তাহলে আমাদের এটা 122 টাকা 8 পয়সা হয়। আর আমাদের ইনভেস্টমেন্ট ছিল 200 ইউনিটে 9 টাকা 50 পয়সা করে, 202 টাকা। তাহলে সেই হিসাবে আমাদের রিটার্ন আসে 10 টাকা 10.67%। তো এই আমরা যেটা বলতেছি ওপেন ইন মিউচুয়াল ফান্ডে কিন্তু আমাদের ক্যাপিটাল মানে ওপেন ইন ক্লোজ ইন দুইটাই বলেন, আমাদের দুইভাবে ইনকাম আসবে, লাইক শেয়ারের মতো ডিভিডেন্ড ইনকাম। আবার পরিবর্তনের কারণে আমাদের আহ মানে এনএবি পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমাদের পজিটিভ পরিবর্তন হয়, তাহলে আমাদের গেইন হবে, নেগেটিভ পরিবর্তন হলে লস হবে। তো সেটা হয়। তারপর আমাদের 3 নম্বর কোশ্চেনটা ছিল, ইফ এমটিটি ওয়াজ এ ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড, ডু ক্লোজ মিউচুয়াল ফান্ড হইলে ক্যাপিটাল গেইনটা কিন্তু আমার হবে কি হবে না সেটা আমার ডিপেন্ড করতেছে মার্কেট প্রাইসের উপর। আমরা এনএবি বাড়লেও ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডের কিন্তু প্রাইস নাও বাড়তে পারে, ঠিক আছে। তো ক্লোজ ইন প্রাইস সেটা ডিপেন্ড করে ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপরে, অর্থাৎ যদি ফান্ডের ডিমান্ড বেড়ে যায় তাহলে কিন্তু এই ফান্ডের এই যে এনএবির চেয়েও বেশি দামে, আবার যদি ফান্ডের যে কম দামে বিক্রি হয়, তাহলে এটা ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডে এই রিটার্নটা ডিপেন্ড করতেছে এই ক্লোজ ইন মিউচুয়াল ফান্ডটা মার্কেটে কি পরিমাণ দরে সেল হচ্ছে। যদি দেখা যায় আমি 9 টাকা 50 পয়সা দরে মার্কেট প্রাইসে কিনছিলাম, এখন এটা বেশি দরে বিক্রি হচ্ছে, আমার ক্যাপিটাল গেইন হবে, আদারওয়াইজ লস হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মূলত আমাদের আজকের আলোচনা। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, না হলে আমরা এখানে শেষ করবো আজকে আমাদের মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা। কারো কোনো কিছু আছে, জিজ্ঞাসা করার কিছু আছে কিনা? স্যার গত ক্লাসের আরবিট্রেজ প্রাইসিং মডেলের পিডিএফ আর Copy? ভিডিওটা দেওয়া হয়। ও আচ্ছা, ঠিক আছে, দিব, এটা দিব। তাহলে আমরা এটা এখানে শেষ করছি। হ্যাঁ, যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে মেসেজ করিয়েন, আমি জবাব